দরকার হয় দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম কথা হচ্ছে ম্যানিফেস্টো সম্পর্কে সংক্ষেপে বলে দিই। আমরা ইন্ডিয়া জোটের মধ্যে আছি। বিহারে এবং ঝাড়খণ্ডে আমরা ইন্ডিয়া জোটের শরিক দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। বিহারে 3টি আসনে, ঝাড়খণ্ডে 1টি আসনে, 4টি আসনে। একটা আমাদের কাছে বাই ইলেকশনও চলে এসছে। বিহারে 3, ঝাড়খণ্ডে 1। এর বাইরে আমরা প্রতিদ্বন্দ্বিতা যেটা করছি সেটা অত্যন্ত সীমিত। পশ্চিমবাংলা 1টি আসনে, অন্ধ্রে 1টি আসনে, উড়িষ্যা 1টি আসনে। তো মোট আমরা 7টা লোকসভা আসনে লড়ছি। বিধানসভা নির্বাচন আছে উড়িষ্যায় এবং আছে সিপিআই এবং সিপিএম এর ম্যানিফেস্টো বেরিয়ে গেছে, এটা আমাদের ম্যানিফেস্টো। আমাদের যেটা সেন্ট্রাল যেটা স্লোগান সেটা হচ্ছে যে ভারতবর্ষ একটা বিরাট গণতন্ত্রের সংকটের মুখে দাঁড়িয়ে আছে। তো আমরা পরিষ্কার মনে করি যে মোদী যদি তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসে তাহলে গণতন্ত্রের গ অবশিষ্ট থাকবে না, সংবিধানের স অবশিষ্ট থাকবে না। তাহলে এরকম একটা বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে মোদী সরকার যাতে ক্ষমতায় না ফিরতে পারে, এটা হচ্ছে আমাদের কাছে 1 নম্বর স্ট্র্যাটেজিক লক্ষ্য এই নির্বাচনে। তার সাথে সাথে আমরা স্লোগান দিয়েছি সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও এবং ইন্ডিয়া জোটকে বিজয়ী বানাও। আমরা 15টা বিষয় এই ম্যানিফেস্টোতে 15টা মূল বিষয়কে তুলে ধরেছি এবং প্রত্যেকটি বিষয়ে হয়তো 4টি বা 5টি করে আরো নির্দিষ্ট দাবি আছে। সব মিলিয়ে 60-65টি বিষয়ে আমরা এর মধ্যে রেখেছি। তো প্রথম যে বড় কথা সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রের দুটো মূল কথা ছিল। একটা গণতন্ত্রটা হচ্ছে সংসদীয় গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র। আর ভারতবর্ষে যে নির্বাচনটা হতো সেই নির্বাচনের একটা বিশ্বাসযোগ্যতা ছিল এতদিন। বলে নির্বাচনের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা এবং সংসদীয় প্রণালী, সেই প্রণালীরও একটা বিশ্বাসযোগ্যতা, এটার উপরে ভিত্তি করেই গণতন্ত্র ভারতবর্ষে ছিল। গণতন্ত্রের দুটো মূল স্তম্ভ। বাকি যে মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই জায়গাটা চিরকালই সীমিত। সেই গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই চলছে, গণতান্ত্রিক অধিকারের যাতে সম্প্রসারণ হয়। এবার আমরা যেটা দেখছি যে নির্বাচন ব্যাপারটাই এত গোলমেলে হয়ে যাচ্ছে, সেটা এত বেশি অস্বচ্ছ হয়ে যাচ্ছে, সেখানে এত বেশি মানুষের আর কোনো বিশ্বাস থাকছে না। ফলে ভারতবর্ষ সম্পর্কে এখন পৃথিবীতে কথা উঠেছে ইলেকট্রাল অটোক্রেসি, অর্থাৎ নির্বাচন হচ্ছে কিন্তু এখানে একটা নির্বাচনী বা নির্বাচিত স্বৈরতন্ত্র। তো সেই জন্য আমরা নির্বাচনের সংস্কারের ব্যাপারটা গুরুত্ব দিয়ে তুলে ধরেছি। নির্বাচনের সংস্কার বলতে আমরা বেশ কিছু দাবি তুলেছি। এক, যে এবারে নির্বাচনে তো আমাদের সকলের দাবি ভিভিপ্যাট, 100% ভিভিপ্যাট গোনা হোক। এবং আমার মনে হয় সুপ্রিম কোর্টও শেষ পর্যন্ত এই দাবিটাকে নোটিশে নিয়ে ইলেকশন কমিশনকে একটা নোটিশ দিয়েছে। ইলেকশন কমিশনের আপত্তিটা কোথায়, অসুবিধাটা কোথায় 100% ভিভিপ্যাট গুনতে। তো আমরা মনে করি যে এবারে 100% ভিভিপ্যাট গোনা হোক, এবারে নির্বাচনের জন্য আমাদের এটাই দাবি। কিন্তু ভবিষ্যতে নির্বাচনের জন্য আমরা মনে করি ভারতবর্ষের ব্যালটে ফিরে যাওয়া উচিত। এটা। দ্বিতীয় কথা হচ্ছে ইলেকট্রাল বন্ড, তো সুপ্রিম কোর্ট সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করে দিয়েছে। কিন্তু নির্বাচনে যে বিরাট পরিমাণে টাকার খেলা, এটাকে যদি কমানো না যায় তাহলে নির্বাচনের কোনো বিশেষ মানে থাকবে না। এবং এটাকে যদি কম করতে হয় তাহলে শুধুমাত্র ক্যান্ডিডেটের খরচের উপরে একটা সীমানা থাকলো, কিন্তু পার্টি যে কোনো মাত্রায় যে কোনো অ্যামাউন্ট টাকা খরচা করতে পারে, এইটা চলবে না। ফলে পলিটিক্যাল পার্টির উপরে, তার ইলেকশন এক্সপেন্সের উপরে একটা অবশ্যই রেস্ট্রিকশন থাকা উচিত। আমরা সেই রিজনেবল রেস্ট্রিকশনের কথা এর মধ্যে এখানে তুলেছি। তো এগুলো হচ্ছে কতগুলো নির্বাচন সংক্রান্ত। আমরা এখানে রাইট টু রিকলের কথাও তুলেছি। এবং যেটা দুটো জিনিস আমরা দেখছি, ডিফেকশন। গত 10 বছরে বিজেপি 416 জন এমএলএ কে ডিফেক্ট করিয়েছে অন্য পার্টি থেকে, কোথাও কংগ্রেস, কোথাও শিবসেনা, কোথাও এনসিপি, কোথাও রাষ্ট্রীয় জনতা দল, বিভিন্ন পার্টি থেকে। এবং এই যে ডিফেকশন গুলো হচ্ছে, সেখানে কোথাও কোনো অ্যান্টি ডিফেকশন ল কাজ করছে না। ফলে আমরা মনে করি যে ডিফেকশন যদি হয় তাহলে অটোমেটিক্যালি প্রথমে তার মেম্বারশিপ চলে যাওয়া উচিত। ডিফেকশন যদি কেউ দল ডিফেক্ট করে তাহলে আগেই তার সঙ্গে সঙ্গে অটোমেটিক ক্যান্সেলেশন হওয়া উচিত। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ধরুন ব্রিজভূষণ শরণ সিং এর মতো একজন সাংসদ, গোটা দেশ বলছে, আমাদের কুস্তিগিররা বলছে
তার বিরুদ্ধে বিরাট অভিযোগ, বিজেপি কিছু বলছে না, কিচ্ছু করছে না, কোন সংস্থা কিছু করছে না। তাহলে এই ক্ষেত্রে জনগণ কি করবে? তাহলে জনগণকে কি চিরকাল মাসুল দিতে হবে? একটা যদি এরকম লোককে নির্বাচিত করে ফেললাম, হয়ে গেল নির্বাচিত, আর তারপরে তার বিরুদ্ধে যাই অভিযোগ থাকুক না কেন সে 5 বছর গ্যাট হয়ে বসে থাকবে? এটা তো গণতন্ত্রে হতে পারে না। তাহলে সেক্ষেত্রে রাইট টু রিকল, এইটা খুব সময় চলে এসছে ভারতবর্ষে। এই রাইট টু রিকলটা জনগণের অধিকার থাকা উচিত। তো এটা হচ্ছে নির্বাচন সংক্রান্ত। আমরা নাগরিকত্বের প্রশ্নটাকে তুলেছি, যে নাগরিকত্ব সংশোধন আইন এটা যেটা করেছে সেটা হচ্ছে যে নাগরিক সম্পর্কে যে কথাটা ছিল, নাগরিক হচ্ছে রিপাবলিকের মাইক্রো ইউনিট, রিপাবলিকটা হচ্ছে এটা ম্যাক্রো, আর তার মাইক্রো ইউনিট হচ্ছে নাগরিক। তাহলে নাগরিক যদি তাকে নিয়ে যদি এ ধরনের ভেদাভেদ করা হয়, সেখানে যদি হিন্দু মুসলিম করা হয়, তাহলে নাগরিকত্বের যে মূল ধারণা, মূল জায়গাটা তার উপরে কুঠারাঘাত হয়। আমরা সেজন্য সিএ বাতিল করার দাবি তুলেছি। আমরা দেখছি যে ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া, যারা বিদেশে বাস করেন, আগে এনআরআই বলা হতো, আজকাল ওসিআই বলা হয়, ওসিআইদেরকে তাদের উপরে ওসিআই কার্ড কেড়ে নেওয়া হচ্ছে। তারা যদি বিদেশে বসে মোদী সরকারের কোনো সমালোচনা করেন, তাহলে সেটাকে দেশদ্রোহ আখ্যা দিয়ে তাদের ওসিআই কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। তো আমরা মনে করি ভারতবর্ষের ভেতরের নাগরিকদের ঠিক যেরকম সরকারের সমালোচনা করার অধিকার আছে, একইভাবে সরকারের কোন রকম নীতি সম্পর্কে, ভ্রান্ত নীতি সম্পর্কে সমালোচনা করার অধিকার ওসিআইদেরও থাকতে হবে। তাহলে ওসিআইদেরকে নিয়ে এই যে পারসিকিউশনটা বন্ধ হওয়া উচিত। আমরা প্রশ্ন তুলেছি যে ভারতবর্ষে যে যুব শক্তি, যেটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলা হতো, তো এখন দেখা যাচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বদলে আমরা ডেমোগ্রাফিক ডিজাস্টারে চলে গেছি। যে ভারতবর্ষ সব থেকে বেশি ইয়াং দেশ, অথচ আইএলওর যে রিপোর্টটা এলো, সেই রিপোর্টটা বলছে যে ভারতবর্ষে এই মুহূর্তে যে চরম বেকারি, সেই বেকারির মধ্যে যুব শক্তি এটাই হচ্ছে 85% বা 80% বেশি। তাহলে যুবকরা, তাদের সামনে কোনো সিকিউর ফিউচার বলে কিচ্ছু নেই, কোনো পার্মানেন্ট চাকরি নেই, কোনো সম্মানজনক বেতন নেই, কোনো সেফটি নেই। তো ফলে এটা আমাদের কাছে বড় এজেন্ডা হিসেবে আমরা নিয়ে এসেছি। অগ্নিপথ স্কিম বাতিলের দাবি তুলেছি, শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবিগুলো, এবং সেখানে প্রধান দাবি তো আছে যে লেবার কোড, এই 4টে লেবার কোড, যেটা এক অর্থে শ্রমিকদের জন্য পরাধীনতার কোড, সেই কোডকে বাতিল করতে হবে। পুরনো পেনশন স্কিমকে ফিরিয়ে আনতে হবে, যেটা গোটা দেশের কর্মচারীদের বিরাট দাবি, সেই দাবি আমরা তুলেছি। স্কিম ওয়ার্কারদের দাবি আমরা তুলেছি। কৃষকদের ক্ষেত্রে কৃষকদের দাবিগুলো আমরা তুলেছি, যে বড় দাবি। আজকে অদ্ভুত অবস্থা, এম.এস. স্বামীনাথন, তাকে ভারতরত্ন দেওয়া হলো। চরণ সিং, কৃষকের বড় নেতা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তাকে ভারতরত্ন দেওয়া হলো। ভারতরত্ন দিয়ে সেখানে রাজনীতি করা হচ্ছে। কর্পূরী ঠাকুরকে ভারতরত্ন দিয়ে জেডিইউ কে সঙ্গে নিয়ে আসা হলো, চরণ সিংকে ভারতরত্ন দিয়ে রাষ্ট্রীয় লোকদলকে বিজেপি তার সঙ্গে আনলো। কিন্তু স্বামীনাথন আয়োগকে কমিশন বানানো, যে স্বামীনাথন, তাকে ভারতরত্ন দেওয়া হচ্ছে। কিন্তু স্বামীনাথন কমিশনের যে মূল রেকমেন্ডেশন, যেটা নিয়ে গোটা দেশের কৃষক লড়ছে, যে এমএসপি C2+50%, তার একটা আইনি গ্যারান্টি কৃষকদের দাও। তো মোদি কি গ্যারান্টি বলে যাচ্ছে। তো কৃষক একটাই গ্যারান্টি চাইছে, যে এমএসপি, তার একটা লিগাল গ্যারান্টি আমাকে দাও গোটা দেশ জুড়ে সমস্ত ফসলের জন্য। সেই গ্যারান্টির কথা নেই। আমরা সেই দাবিটা তুলেছি। আমরা এনআরইজি এর সম্প্রসারণের এবং তার উন্নয়নের দাবি তুলেছি। আমরা শহরের, যেটা দেখা যাচ্ছে, শহর থেকে গরিবকে উচ্ছেদ করা, বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া। তো এই যে ব্যাপারটা হচ্ছে, তাহলে শহর সকলের, শহর শুধুমাত্র ওই যারা গেটেড কমিউনিটি, উচ্চ মধ্যবিত্ত, শহর শুধু বড় অ্যাপার্টমেন্ট তাদের নয়। শহর মানে বস্তি, শহর মানে খেটে খাওয়া মানুষ, শহর মানে হকার, শহর মানে ফুটপাথ, শহর মানে সেই ফুটপাথ দিয়ে যারা হেঁটে যান পায়ে তাদের। তাহলে শহরের জন্য রাইট টু সিটি ফর অল। হ্যাঁ, তো শহরে গরিব মানুষ থাকবে না, তার কোনো সম্মান থাকবে না, তার কোনো নিরাপত্তা থাকবে না, এটা হতে পারে না। তো এটা আমরা গুরুত্বের সাথে তুলে ধরেছি। আমরা সোশ্যাল ওয়েলফেয়ারের বেশ কিছু দাবি তুলেছি, যার মধ্যে বড় দাবি হচ্ছে গোটা দেশ জুড়ে কাস্ট সেন্সাস হোক, এবং গোটা দেশ জুড়ে যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণের সম্প্রসারণ ঘটানো হোক। মহিলাদের অধিকার, ট্রান্সজেন্ডার এবং LGBTQIA কমিউনিটির অধিকার, সেই অধিকারের দাবি আমরা তুলেছি। এবং এক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে ইউনিফর্ম সিভিল কোড যে রাজ্যে এলো, একটা মডেল রাজ্য প্রথম প্রয়োগ করা হলো, সেটা হচ্ছে উত্তরাখণ্ড।
এবং সেখানে ইউনিফর্ম সিভিল কোড, এবং সেই কোডটা দেখা যাচ্ছে সেখানে যারা লিভিং রিলেশনশিপে আছে তাকে রেজিস্ট্রেশন করাতে হবে। তাহলে মানুষের কোনো প্রাইভেসি বলে কিছু থাকবে না, স্বয়ংপক্ষে স্টেট ঢুকে পড়ছে। তাহলে ইউনিফর্ম সিভিল কোডের নামে যদি এই রকমের বদমাইশি, এরকম অশ্লীলতা রাষ্ট্র যদি করে নাগরিকের বিরুদ্ধে, তাহলে তার তো কোনো জায়গা থাকা উচিত নয়। তাহলে আমরা দাবি তুলেছি যে সমস্ত যে পার্সোনাল ল গুলো আছে, এই ইউনিফর্ম সিভিল কোড আমরা চাই না। আমরা যেটা চাই, শুরু করেছিলেন হিন্দু কোড বিলের মাধ্যমে, একইভাবে সমস্ত পার্সোনাল লতে মহিলাদের সম্পূর্ণ অধিকার সেটা সুনিশ্চিত করা হোক। এই দাবিগুলো আমরা তুলেছি। আমরা এনভায়রনমেন্ট এবং ক্লাইমেট জাস্টিস এটাকে গুরুত্বের সাথে তুলেছি। আজকে একটা ধরুন লাদাখ, আপনারা লক্ষ্য করেছেন এখন 6 শিডিউল দাবি তুলছে। 6 শিডিউল দাবি কেন তুলছে? শুধুমাত্র একটা ফেডারালিজমের জায়গা থেকে নয়, তারা 6 শিডিউল দাবি এই জন্য তুলছেন যাতে লাদাখের যে অত্যন্ত ডেলিকেট এনভায়রনমেন্ট, পাহাড়, সেখানকার জায়গা, সেখানে তাদের গ্রাম সভাগুলোর হাতে সেই পাওয়ারটা থাকে। ফলে কর্পোরেট ডিস্ট্রাকশন এবং ডিজাস্টার থেকে লাদাখকে বাঁচানো। একই জিনিস উত্তরাখণ্ডে যোশীমঠ, একটা শহর ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। একই জিনিস চলে আসুন সিকিম, সিকিমে সেই ল্যান্ডস্লাইড। তো ফলে গোটা হিমালয় রেঞ্জটা ফলে ডিজাস্টার ফ্রি হিমালয়, এটা আজকে ভারতবর্ষের দাবি। তো ডিজাস্টার ফ্রি হিমালয় যাতে ওই সিল্কিয়ারা টানেলের মতো ব্যাপারটা না হয়, তাহলে যাতে ভারতবর্ষে কোস্টাল রিজিয়ন, ফরেস্ট, হাসদের মতো জঙ্গল কেটে দেওয়া হচ্ছে, তাহলে এই জঙ্গল, এই তটবর্তী এলাকা, সমুদ্র তট এবং হিমালয়, এই সমস্ত জায়গাটাকে বাঁচানোর জন্য আমরা এটাকে গুরুত্ব দিয়ে তুলেছি। আর স্টেটের অ্যাকাউন্টেবিলিটি, সেখানে গণতন্ত্রের প্রশ্ন, ফেডারালিজম এডুকেশনের প্রশ্ন, নতুন শিক্ষানীতি বাতিল করার দাবি, ফেডারালিজমের ক্ষেত্রে আমরা তো এই কথাটাও আজকে বলতে বাধ্য হয়েছি যে এই যে গভর্নরের যে অফিসটা, আর কতদিন এটা বলবো যে গভর্নরের অফিসের অপব্যবহার হচ্ছে? তার ব্যবহার বলে তো কিছু দেখা যাচ্ছে না, অপব্যবহারটাই তো ব্যবহারে পরিণত হয়েছে। ফলে গভর্নরের মাধ্যমে ভারতবর্ষের ফেডারালিজমকে শেষ করে দেওয়া হচ্ছে। তাহলে এটাই যদি দাঁড়ায়, তাহলে এই গভর্নর পোস্টটাকে বোধহয় বাতিল করে দেওয়ার সময় এসছে। এটা আমি জানি এটা একটা মানে খুব প্রভোকেটিভ আইডিয়া, আমরা সেই প্রভোকেটিভ আইডিয়াকে এখানে দেখেছি। ইটস টাইম টু অ্যাবলিশ দ্য পোস্ট অফ অফিস অফ গভর্নর। তো এই দাবিগুলোর সাথে শেষটা আমরা করেছি বিদেশ নীতি দিয়ে। ভারতবর্ষের বিদেশ নীতি একটা অদ্ভুত জায়গায় চলে গেছে, যে আমেরিকা আর ইসরায়েল, এই দুটো দেশের সাথে বেশ খুঁটি বাঁধা আছে। এই দুটো দেশ যেখানে যা খুশি করুক, ভারত সরকার চোখ বুঝে, মাথা গুজে সেটাকে সমর্থন জানিয়ে যাচ্ছে। আর যেটা ভারতের কাছ থেকে আশা করা হতো, গোটা পৃথিবী জুড়ে আমরা একটা স্বাধীন দেশ, আমরা ন্যায়ের পক্ষে, শান্তির পক্ষে আওয়াজ তুলবো, সেটা আমরা করছি না। আর তার ফলে কি হচ্ছে, আমরা সমস্ত প্রতিবেশী দেশ থেকে বিচ্ছিন্ন, শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন, আমরা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন, নেপাল আমাদেরকে সন্দেহ করে, পাকিস্তান, আফগানিস্তান তো ছেড়েই দিন, মলদ্বীপ একটা ছোট্ট দেশ। ফলে আমরা ছোট ছোট দেশগুলো আমাদের চারপাশে যারা আছে তাদের সাথে বিভিন্ন ঝগড়ায় জড়িয়ে পড়ছি, তাদের থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আনছি, তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তো আমেরিকা আর ইসরায়েল তো আমাদের প্রতিবেশী দেশ হতে যাবে না। তাহলে বিদেশ নীতিটা শুধু আমেরিকার কথা ভাববে আর ইসরায়েলের কথা ভাববে আর প্রতিবেশী দেশের কথা ভাববে না, এটা তো হতে পারে না। তো ফলে আমরা এই ধরনের 15টা বিষয় গুরুত্বের সাথে তুলে ধরেছি। বাকি আমি যে বললাম যে আমাদের আসন খুব সীমিত, বাংলার বাইরে আমি বললাম বিহারে আমরা লড়ছি 3টে লোকসভা আসন, এবং সেখানে 3টেই খুব ইম্পর্টেন্ট আসন। যেটা আমরা গতবারও লড়েছিলাম, দ্বিতীয় ছিলাম, সেখানে আমরা কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং এর বিরুদ্ধে আমরা সেখানে লড়ছি। কারাকাট আর ঠিক পাশেই আরেকটি আসন, সেখানে আমাদের সর্বভারতীয় কৃষক নেতা কমরেড রাজারাম সিং লড়ছেন। সেখানে মূল থিমের জায়গাটা হচ্ছে কৃষক আন্দোলন। নালন্দা যে আসনটা 1991-এ সিপিআই এর বিজয় যাদব জিতেছিলেন, এবং 96 সাল থেকে লাগাতার সমতা পার্টি বা জেডিইউ এর হাতে আছে। জর্জ ফার্নান্ডেজ 3বার জিতেছিলেন, নীতিশ কুমার একবার জিতেছিলেন, এবং গত 3 টার্ম ধরে একজন সাংসদ জিতছেন সেখানে মানুষ পরিবর্তন চায়, এবং এই আসনটা আমরা লড়ছি। আমাদের জেএনইউ এর প্রাক্তন ছাত্র নেতা, আইসার জেনারেল সেক্রেটারি এবং এই মুহূর্তে পালিগঞ্জের আমাদের বিধায়ক কমরেড সন্দীপ সৌরভ, তিনি লড়ছেন।
কোডারমায় আমরা লড়ছি, এখানেও একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে, অন্নপূর্ণা যাদব, সম্ভবত এডুকেশনের তিনি ওটাকে কি বলে প্রতিমন্ত্রী, প্রতিমন্ত্রী বা তো তার বিরুদ্ধে আমরা লড়ছি। কমরেড বিনোদ সিং আমাদের বদোদরের পপুলার এমএলএ, উনি ক্যান্ডিডেট। তো এই হচ্ছে চারটে। পশ্চিমবাংলা আমরা বললাম, পশ্চিমবাংলা আমরা একমাত্র একটা আসনে লড়ছি। কমরেড সজল আমাদের যুব নেতা, এখানে যে স্বচ্ছ নিয়োগের দাবিতে শিক্ষকদের শিক্ষাকর্মীদের যে আন্দোলনটা গড়ে উঠেছিল, সেই আন্দোলনের পরিচিত মুখ। পূর্ব বর্ধমান থেকে সংরক্ষিত আসন, সেখান থেকে কমরেড লড়ছেন। পশ্চিম বাংলায় অন্য কোনো আসনে আমাদের প্রার্থী নেই। পশ্চিম বাংলার জন্য আমাদের একটা সোজা কথা, যে বিজেপিকে হারাও, এবং বিজেপিকে হারানোর জন্য কাকে ভোট দিতে হবে, কাকে ভোট দিলে বিজেপি হারবে, এটা পশ্চিমবাংলার মানুষ বিচক্ষণ। তাদের বিবেচনার উপরে, মানুষের রাজনৈতিক বিচক্ষণতার উপরে আমরা এটা ছেড়ে দিচ্ছি। মানে ইন্ডিয়া যে জোটটা, সেই জোটটা পশ্চিমবাংলায় সেই অর্থে প্রাক নির্বাচনী বোঝাপড়ার মধ্যে নেই। ঠিক যেরকম কেরালায় ইন্ডিয়া জোটটা নেই। কেরালাতে মানে ইন্ডিয়া জোট আছে, কিন্তু নির্বাচনে ইন্ডিয়া জোট দেখা যাচ্ছে না। একইভাবে তো কেরালায় নির্বাচনে আসন রফা নেই, তবুও আমরা জানি যে সিপিএম বা লেফট পার্টিগুলো তারা ইন্ডিয়া জোটের শরিক। একইভাবে কংগ্রেস এবং ইউডিএফ এর পার্টিগুলো তারা শরিক। একইভাবে আমি মনে করি পশ্চিম বাংলায় কংগ্রেস, সিপিএম, আমি ঠিক জানি না, আপনারা ভালো বলতে পারবেন কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে আসন বোঝাপড়া আছে কিনা, সম্পূর্ণ আছে কতটা আছে। তৃণমূল কংগ্রেস তারাও ইন্ডিয়া জোটের শরিক। তাহলে এখানে কোনো জোটে আসন রফা নেই, কিন্তু ইন্ডিয়া জোটটা আছে। মানে ইন্ডিয়া হয়তো প্রিপোলে নেই, পোস্টপোলে গিয়ে হবে। ফলে এই জোটের, আমরাও সেই জোটের অন্তর্ভুক্ত। ফলে এই জোটভুক্ত বিভিন্ন পার্টিগুলোর মধ্যে আমাদের কোনো প্রেফারেন্স নেই। সেখানে আমরা জনগণের উপরে সেটা ছেড়ে দিচ্ছি, যে কাকে কোথায় ভোট দেবেন সেটা জনগণ ঠিক করুন। কিন্তু বিজেপিকে একটি আসনও নয়। গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে বিরাট বিক্ষোভ দানা বাঁধছে। আমি মনে করি যে পশ্চিমবাংলাও এ ব্যাপারে দেশের নেতৃত্ব দেবে। বিজেপিকে হারানোর ব্যাপারে পশ্চিমবাংলা পিছিয়ে থাকবে না, পশ্চিমবাংলা এগিয়ে আসবে। ঠিক যেরকম বিহার এবং ঝাড়খণ্ড দুটো প্রতিবেশী রাজ্য, সেখানে খোলা চোখে পরিষ্কার দেখা যাচ্ছে যে 2019 ফিরে আসবে না। 2019-এর পরে এবারে ফলাফলটা রীতিমতো উল্টে যাবে। বিজেপি রীতিমতো ধাক্কা খাবে বিহারে এবং ঝাড়খণ্ডে। আমি আশা করি এবং বিশ্বাস করি যে পশ্চিমবাংলাতেও বিজেপি একইভাবে ধাক্কা খাবে, পশ্চিমবাংলা একইভাবে বিজেপিকে ধাক্কা দেবে। এই ও আসা মুশকিল এখন। পশ্চিমবঙ্গে ছেড়ে দিন এখন। পশ্চিমবঙ্গে তৃণমূল অথবা লেফট আপনাদের পার্টি অথবা কংগ্রেস, তাদের মধ্যে যেই জিতবে সেটা কি আপনারা ওয়েলকাম? অবশ্যই। আচ্ছা, অবশ্যই ইন্ডিয়া জোটে আমাকে যদি এই মুহূর্তে বিজেপির বিরোধিতার কথা, এটা আমাদের কাছে প্রাথমিক অগ্রাধিকার। এবং সবাই ইন্ডিয়া জোটভুক্ত। গত 31শে মার্চ অনেকে বলছিল যে পশ্চিমবাংলা যখন হয়নি তাহলে ইন্ডিয়া জোট নেই। কেউ মনে করেন ইন্ডিয়া জোটের প্রয়োজনও নেই। আমরা মনে করি ইন্ডিয়া জোটটা প্রয়োজন। ইন্ডিয়া জোটটা পরিস্থিতির দাবি, প্রয়োজনে গড়ে উঠেছেন। এবং আমি আপনাদের বলি যে গত 31শে মার্চ অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির বিরুদ্ধে দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে বড় র্যালি হলো। যে র্যালিতে সীতারাম ইয়েচুরি ছিলেন, বীরাগার ছিলেন, আমিও ছিলাম। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাও ছিলেন, ডেরেক ওব্রায়ানও ছিলেন, সাগরিকা ঘোষ সেখানে ছিলেন। এবং তারা এই কথাটাই বলতে গিয়েছিলেন যে আমরা পশ্চিমবাংলা জোট হয়নি, ঠিক কথা, কিন্তু আমরা ইন্ডিয়া জোটে ছিলাম, ইন্ডিয়া জোটে আছি, ইন্ডিয়া জোটে থাকবো। ফলে আমি মনে করি যে ইন্ডিয়া জোটে তৃণমূল কংগ্রেস একটা শরিক দল। ফলে যেই এখানে পশ্চিমবাংলা জিতুক, বিজেপি যেন না জেতে, বিজেপি পরাজিত হোক। এবং তারপরে বাকি যে প্রেফারেন্সের ব্যাপারটা, অবশ্যই যদি পশ্চিমবাংলায় বামপন্থীরা কোথাও জেতেন আমরা আরো বেশি খুশি হব। সেটা তো বলার অপেক্ষা রাখে না। আমরা নিজেরা যদি একটা আসনে লড়ছি, আমরা যদি জিততে পারি আমরা অবশ্যই খুশি হব। তাহলে বামপন্থীরা জিতুন, সেটা নিশ্চয়ই পশ্চিমবাংলা বামপন্থার এক সময় বিরাট দুর্গ ছিল। তো আজকে এটা এখন সেটাও আলোচনা করার প্রশ্ন নয়। এই মুহূর্তে আমাদের কাছে there is something called objective reality in politics. তাহলে সেখানে পশ্চিমবাংলা যে জায়গায় দাঁড়িয়ে আছে, তো সেখানে মানুষ কাকে ভোট দেবেন, কি করবেন, সেটা মানুষের উপর ছেড়ে দিচ্ছি। বিজেপি যেন 2019-এর ফলাফল যেন পশ্চিমবাংলায় রিপিট না হয়। 2021-এ বিজেপি কিছুটা ধাক্কা খেয়েছিল 19-এর তুলনায়। 2024-এ বিজেপি আরো ধাক্কা খাক, এটা আমরা চাই।
আপনারা প্রচারে যাবেন, মানে ইন্ডিয়া জোটের যে শরীররা আছে যারা ভোটে করছে, তারা যদি আমন্ত্রণ জানান সেক্ষেত্রে কি আপনারা না, আমার মনে হয় যেহেতু জনগণের কাছে আমরা ছেড়েছি, আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি, সেখানে আমার মনে হয় আমাদের যাওয়াটা বোধহয় কোনো একটি জোটের হয়ে, তাহলে সবার হয়ে প্রচার করতে হয় সেটাই সবার না। তো আমরা 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 তো আর কোনো প্রশান্ত কিশোরের মতো কোনো কোম্পানি চালাই না, আমরা তো ইলেকশন স্ট্র্যাটেজিস্ট নই, আমরা তো দল। না, মানে বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ফলে আমরা কোনো দলীয় যেতে যাচ্ছি না, আমরা আলাদা করে স্বাধীনভাবে বিজেপির বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে প্রচারে নেমে পড়েছি। আমরা সেখানে সর্বত্র আমাদের কমরেডরা প্রচার চালাচ্ছেন সমস্ত ফ্রন্টে, এবং যে ইস্যুগুলোর কথাই বললাম আমাদের ম্যানিফেস্টোতে, এই সমস্ত প্রশ্নগুলোকে ধরে আমরা এর প্রচারটা চালাচ্ছি পশ্চিমবাংলাতে। সেক্ষেত্রে ধরুন আপনাদের যারা কর্মী আছে হুম। বিভিন্ন লোকসভা কেন্দ্র পূর্বী, বারুইপুর, বর্ধমান, বাঁকুড়া, তারা কি করবেন এই সময়, তাদের ভূমিকাটা কি? তারা বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবেন, তারা বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবেন। আর পার্টি থেকে আমরা কোনো সার্কুলার ইস্যু করছি না, আমাদের মেম্বাররাও কোথায় কাকে ভোট দেবেন সেটাও তাদের আমরা যখন জনগণের বিবেচনার উপর রেখেছি, তো আমাদের কমরেডদের সেটা বিবেচনার মধ্যে আছে। তাহলে আমাদের কোনো পার্টি থেকে কোনো নির্দিষ্ট সার্কুলার নেই একেই ভোট দিতে হবে কি ওকে দিতে হবে না। তাহলে সেটা আমরা আশা করি আমাদের কমরেডরাও দায়িত্বশীল কমরেড, তারা বিজেপিকে হারানোর লক্ষ্যে যা করণীয় এই মুহূর্তে পশ্চিম বাংলায়, তাহলে সেটা তারা করবেন। এই মুহূর্তে ভোটের আগে পর্যন্ত আমাদের কাজটা হচ্ছে নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একটা শক্তিশালী প্রচার করে তোলা পশ্চিমবাংলায়। তো সেটা বিভিন্ন দল করছে, দলীয় পরিসরের বাইরেও আমরা স্বাধীনভাবে এই প্রচারটা করব। এবং পশ্চিমবাংলায় আমি দেখেছি এখানকার যে নাগরিক সমাজ, এখানকার নাগরিক সমাজ যথেষ্ট সক্রিয়। 2021 নির্বাচনে আমরা সেটা দেখেছি। আমার মনে হয় এবারেও পশ্চিমবাংলার নাগরিক সমাজ, এখানকার বুদ্ধিজীবীরা, এখানকার বিভিন্ন ইস্যু ভিত্তিক যে আন্দোলন সংগঠনগুলো আছে, তারা সকলেই এই সক্রিয় ভূমিকা পালন করবেন, এটা আমরা আশা করি। বা বাকি বামপন্থী দলগুলো তৃণমূলকে একই রকম ভাবে বিজেপির সংগঠকে করে রেখেছে যে একে তার তৃণমূলের বিরোধিতা করছে, সেক্ষেত্রে আপনাদের না, আমরা করি না, আমরা এক গোত্রে রাখি না। এক গোত্রে রাখাটা তাহলে আমাদের নিজেদের জন্য ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। আমরা ইন্ডিয়া জোটে আছি, ঠিক যেরকম সিপিএমও আছে। আমি মনে করি ইন্ডিয়া জোটে যদি কোনো দল থাকে, তাহলে আরেকটা ইন্ডিয়া জোটের শরিক দলকে আমি বিজেপির সাথে সমগোত্রীয় করে রাখতে পারি না। हाँ 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 जी। एक सवाल जो यहाँ पर लोगों को कंफ्यूजन हो जा रहा है कि आप लोग एक तरह से बोल रहे हैं कि बीजेपी को हराने के लिए आप चाहे मतलब कोई भी राज्य में आना चाहिए, बस बीजेपी नहीं आना चाहिए। तो आपकी जो पार्टी के समर्थक है जो पूरे राज्य में है या अन्य राज्यों में है वहां पे आपके समर्थक है, उनको ऐसा लगेगा, स्पेशली मैं स्पेसिफिकली बंगाल का अगर पूछूं तो यहाँ की जो करंट परिस्थिति अगर देखी जा रही है, जिस तरह से टीएमसी की सरकार के इसमें जिस तरह की परिस्थिति फिलहाल बनी हुई है, तो आपके कहीं ना कहीं ये कंफ्यूजन हो जाएगा कि आपके इस मामले पे कि कोई भी जीतना चाहिए बस बीजेपी ना जीते, तो लोगों के आपके समर्थकों के मन में आ जाएगा कि हाँ भले अगर तृणमूल जीत जाती है तो भी आपको उसमें कोई असंकोच नहीं होगा, क्योंकि जो आपके समर्थक है वो कहीं ना कहीं टीएमसी के भी अगेंस्ट है, उनके नीतियों के खिलाफ है हमेशा, या ध्यान आप लोगों की तरफ से भी चलती आई है जिस तरह से राज्य में इतने मामले आ रहे हैं सामने, उसको देखते हुए। पहला सवाल। दूसरा ये है कि प्रधानमंत्री नरेंद्र मोदी ने हाल ही में उत्तर बंगाल में प्रचार के दौरान कहा था कि जो भी दल रहेगा जो कि एनआरसी और सीएए के अगेंस्ट है वो कहीं ना वो राज्य वो देश के अगेंस्ट है, क्योंकि ये जो नीतियां है ये स्पेशली लोगों के हितों के लिए है, ये नागरिकता देने के लिए है, ना कि किसी से नागरिकता छीनने। तो ये मोदी जी तो झूठ बोलने के लिए जाने जाते हैं। ये नागरिकता वो कह रहे हैं कि देने के लिए है, लेने के लिए नहीं है। लेकिन ये बिल्कुल, ये अमित शाह इस मामले में थोड़ा ज्यादा सफाई से बात करते हैं। उन्होंने कहा था कि क्रोनोलॉजी समझिए, तो सीए अपने आप में कोई संपूर्ण कानून नहीं है। सीए एक पैकेज है और उसी पैकेज का दूसरा अंग है एनआरसी। और एनआरसी जब असम में दो बार कोशिश की गई, पहली बार करीब 40 लाख लोग बाहर हो गए, सेकंड टाइम जब कोशिश की गई तब भी करीब 20 लाख लोग बाहर हो गए। और ये जो 20 लाख लोग बाहर हुए, तो ये उनमें से ज्यादातर लोग वो हिंदू है, वो असमिया भी थे, बंगाली भी थे, हिंदी भाषी भी थे। तो बेसिकली एनआरसी एक खतरा है अनडॉक्यूमेंटेड सिटीजन्स के लिए, अनडॉक्यूमेंटेड सिटीजन्स। सीए में भी हम देख रहे हैं
कि सीए के नाम पर भी जो कह रहे हैं कि नागरिकता देने के लिए है, लेने के लिए नहीं है, तो उनसे भी इतने डॉक्यूमेंट्स मांगे जा रहे हैं, वो डॉक्यूमेंट्स भी साबित कर पाना उनके लिए बहुत कठिन है। इसलिए हमें लगता है कि जो सीए के समर्थन जो वो लोग कर रहे हैं, उनसे पूछे वो चाहते क्या थे। वो चाहते थे कि बिना शर्त उनको, अगर वो बांग्लादेश से आए हैं, अगर पीड़ित होकर के आए हैं, तो बिना शर्त उनको नागरिकता मिले। और अभी तक तो हम लोग इसी के लिए लड़ रहे थे। तो ज्यादातर लोगों को गुम एक तरीके से सब्जबाग दिखाया जा रहा है। भाई आपके पास राशन कार्ड है, आपके पास वोटर कार्ड में नाम है, आपके पास आधार कार्ड है, आपको कास्ट सर्टिफिकेट मिला है। अगर ये सभी चीज अगर हमें मिला है और कई लोगों को पासपोर्ट भी मिला है, तो अगर है तब नागरिकता के नाम पर अतिरिक्त हमें क्या मिलने जा रहा है। हम अभी सुन रहे थे, आपके बंगाल के एक मंत्री हैं केंद्र सरकार में, वो कह रहे हैं कि मैं नागरिकता सीए के तहत अप्लाई करूंगा और नागरिकता लेकर के दिखाऊंगा। तो मेरा तो मन में सवाल आया कि भाई इस वक्त अब क्या है। अगर आपको सीए के माध्यम से नागरिकता हासिल करनी पड़ेगी, तो इस समय क्या आप तब गैर नागरिक है भारत के? और तब आप कैसे एमपी हैं? तब आप कैसे भारत सरकार में मंत्री बने हुए हैं? तो ये तो पूरा सीए के नाम पर, तो बंगाल तो वो प्रदेश है जहां लोग समझ रहे हैं कि सीए के नाम पर भी हमें ठगा जा रहा है। बाकी हर जगह लोग समझेंगे नहीं इस बात को, सबसे ज्यादा बंगाल में ही लोग इस बात को समझेंगे कि सीए हमें ठगने के लिए लाया गया है। और मुझे लगता है कि बंगाल के लोग जागरूक हैं, लोग समझने लगे हैं। शेष तो मोदी जी झूठ बोल ही रहे हैं लगातार। अब बताइए, कांग्रेस के घोषणा पत्र के बारे में उन्होंने कहा कि इस घोषणा पत्र में मुस्लिम लीग का इम्प्रिंट है। कहाँ है? कोई एक शब्द बता दे, कुछ बता दे। तो कुछ भी नहीं। विपक्ष के ऊपर अनाप शनाप एकदम अनर्गल आरोप लगाना, ये मोदी जी का अपना काम बन गया है। 10 साल से आप सत्ता में है, 10 साल से जब सरकार में है, आपको हिसाब देना चाहिए। ये चुनाव उस हिसाब देने के लिए होना चाहिए था कि 2022 तक आपने जो कहा था कि 2022 तक किसानों की आमदनी दोगुनी, 2022 तक कम से कम 100 स्मार्ट सिटी, 10 वर्ल्ड क्लास यूनिवर्सिटी, इस देश में सबके लिए पक्का मकान, सबके लिए बिजली और टैप वाटर, सबके लिए शौचालय। ये 2022 तक जो आपका वादा था, आज आप उस पर चुप खामोश। आज आप 2047 की बात कर रहे हैं, 47 में विकसित भारत। अचानक गोल पोस्ट शिफ्ट करके 25 साल उसको आगे कर दिया गया। 22 की बात होती थी, अब 47 कर दिया गया। तो ये तो लोग समझ रहे हैं, और मुझे लगता है कि बंगाल के लोग बिल्कुल समझ रहे हैं। बंगाल में निश्चित तौर पर राज्य सरकार के खिलाफ क्या लोगों में गुस्सा नहीं है? क्या हम आंदोलन नहीं कर रहे हैं? कर रहे हैं। हमारे कॉमरेड सजब खुद उस आंदोलन के नेता हैं, जो यहाँ के नौजवानों ने आंदोलन किया ताकि यहाँ रिक्रूटमेंट के मामले में किसी तरह की कोई धांधली ना हो और लोगों को कहीं कोई नुकसान ना झेलना पड़े। क्या संदेश खाली में जो महिलाओं ने आवाज उठाई, उस आवाज को हम लोगों ने भी नहीं उठाई? हमने बिल्कुल उठाई है। पूरे देश में जहां भी महिलाएं आवाज उठाती है, उस आवाज को हम भी उठाते हैं। लेकिन ये जो चुनाव हो रहा है, ये चुनाव तो पूरे देश के लिए हो रहा है। ये इस समय कोई बंगाल का विधानसभा का चुनाव नहीं हो रहा है, कोई बंगाल का पंचायत चुनाव नहीं हो रहा है। और अगर कोई कह दे कि बंगाल में भ्रष्टाचार है, तो मुझे ये कहने में कहीं कोई संकोच नहीं है। मैं बिल्कुल साफ कह सकता हूं कि हिंदुस्तान में अब तक की सबसे भ्रष्ट अगर कोई पार्टी आई है, उस पार्टी का नाम है भारतीय जनता पार्टी। अब तक के पिछले 75 साल में सबसे भ्रष्ट कोई सरकार इस देश में अगर सत्ता में कभी रही है, उस सरकार का नाम है मोदी सरकार। और ये इलेक्टोरल बॉन्ड ने बहुत साफ कर दिया है। जो चुनाव आयोग ने कहा कि संविधान विरोधी है, और ये महज एक घोटाला नहीं है, ये घोटालों का भंडार है, ये घोटालों का एक तंत्र है। और इसीलिए, और भ्रष्टाचार की बात जो बीजेपी वाले करते हैं, वो तो किसी ने कहा कि बीजेपी का नाम बदल करके भ्रष्टाचारी जुटाओ पार्टी कर देना चाहिए। 400 से ज्यादा विधायकों को 10 साल में खरीदा गया है। जिन नेताओं के ऊपर आरोप लगाए गए एक समय कि भ्रष्टाचार के प्रतिमान है, हेमंत बिश्व शर्मा, आपके राज्य में यहाँ शुभेंदु अधिकारी, महाराष्ट्र चले जाए तो अजित पवार, छगन भुजबल, हसन मुश्रीफ, प्रफुल्ल पटेल, जिन्हीं के ऊपर 70,000 करोड़ का घोटाला कहा गया। एनसीपी के बारे में कहा गया कि नेचुरली करप्ट पार्टी है। तो ये सारे जिन लोगों के ऊपर भ्रष्टाचार के आरोप लगाए गए, ऐसे 25 नेता जो टॉप लीडर्स हैं अलग अलग पार्टियों के, जिनके ऊपर एक जमाने में बीजेपी ने इल्जाम लगाए थे, 25 में सब जब बीजेपी में आ गए, 23 पर सारे केसेस खत्म कर दिए गए। सारे केसेस खत्म। सिर्फ 2 नेता बचे हुए हैं
जिनके ऊपर थोड़ा बहुत केस अभी भी चल रहा है। तो बीजेपी जिसको लोग कह रहे हैं कि कोई कह रहे हैं वॉशिंग पाउडर, कोई कह रहे हैं वॉशिंग मशीन, हम कहते हैं कि एक सेफ सेंचुरी है करप्ट लोगों के लिए कि बीजेपी में एक बार आ जाओ और आपको कोई चिंता नहीं रहेगी, कोई ईडी नहीं, कोई सीबीआई नहीं, कोई एनआईए नहीं, कोई इनकम टैक्स डिपार्टमेंट आपके लिए नहीं है। तो ये बात तो अब किसी से छुपी हुई नहीं है। इसलिए भ्रष्टाचार भी एक जमाने में बिहार में भी भ्रष्टाचार मतलब चारा घोटाला, भ्रष्टाचार मतलब लालू यादव, बंगाल में हो गया कि भ्रष्टाचार मतलब शारदा नारदा कुछ स्कैम। अरे भ्रष्टाचार मतलब इलेक्टोरल बॉन्ड भी, और वो सबसे बड़ा इलेक्टोरल बॉन्ड का घोटाला हिंदुस्तान में अब तक का सबसे बड़ा स्कैम वो बीजेपी ने किया है, और जिसने पूरे देश के लोकतंत्र को खोखला बना दिया है। इसलिए भ्रष्टाचार को भी अगर सबसे बड़ा मुद्दा कोई मान ले, उस सबसे बड़े मुद्दे के हिसाब से भी देखा जाए तो सबसे एक नंबर की भ्रष्ट पार्टी भारतीय जनता पार्टी है। हमें लगता है कि इसलिए हमारे कतारों में कहीं कोई कंफ्यूजन नहीं है। निश्चित तौर पर हम खुद वामपंथी दल हैं, क्रांतिकारी कम्युनिस्ट पार्टी है, और भी कम्युनिस्ट पार्टियां आगे बढ़े हम जरूर चाहते हैं, लेकिन ये समय सिर्फ कम्युनिस्ट पार्टियों को देखने का समय नहीं है। ये समय पूरे देश के डेमोक्रेसी के बारे में सोचने का और लोकतंत्र को बचाने का समय है, और इसीलिए जरूरी था हम लोगों ने एक गठबंधन बनाया। और हम सब लोग जानते हैं गठबंधन अकेले कम्युनिस्टों का नहीं है, उसमें कम्युनिस्ट है, उसमें शिवसेना तक है। टीएमसी तो आप छोड़ दीजिए, टीएमसी के बारे में आप कहेंगे कि किसी जमाने में वो एनडीए में थी, जरूर थी, लेकिन शिवसेना जो कल तक एनडीए के साथ, वो पार्टी भी आ जाए इंडिया गठबंधन में। ये भारत का राजनीतिक यथार्थ है। तो इस राजनीतिक यथार्थ को छोड़ करके, भुला करके अगर हम सिर्फ कम्युनिस्ट आंदोलन के नजर से और कम्युनिस्ट पार्टी की ताकत के हिसाब से इस पूरे चुनाव को देखें, तो मुझे लगता है कि वो बहुत एक संकीर्ण नजरिया होगा, और देश को इस समय इतना बड़ा खतरा उससे निपटना है। तो अगर कम्युनिस्टों के पास इतनी ताकत होती कि हम अकेले लीड कर लेते, अकेले निपट लेते, कोई बात नहीं थी, वो ताकत नहीं है। अगर कम्युनिस्टों के पास इतनी ताकत भी होती कि हम इस समय पूरे देश में इसको हर प्रदेश में अगुवाई करते, शायद वो ताकत भी नहीं है। हमारे पास जो है कि लोग हमारे ऊपर भरोसा करते हैं कि डेमोक्रेसी जब जब खतरे में आएगी, उस डेमोक्रेसी के लिए अंतिम दम तक और पूरे साहस के साथ कोई पार्टी अगर लड़ेगी, कोई विचारधारा अगर लड़ेगी, वो कम्युनिस्टों की विचारधारा होगी, वो पार्टी लाल झंडे की पार्टी होगी। ये हमसे अपेक्षा लोग रखते हैं, और उस अपेक्षा पर हम निश्चित तौर पर खड़ा उतरेंगे। ईमानदार কয়েকদিন আগে তিন চার দিন আগে বলেছিলেন যে লিবারেশনের নাম দিয়ে বলেন যে লিবারেশন একটা কেন্দ্রে দাঁড়াচ্ছে, একটা কেন্দ্রে প্রার্থী দিচ্ছে, বাকি কেন্দ্রগুলোতে বোধহয় লিবারেশন আমাদের সমর্থন করবে। এক আর দুই নম্বর উনি বলেছিলেন যে যে লিবারেশনের নাম করেননি, কিন্তু বলেছিলেন টাকা হয়েছিল অন্যান্য দলগুলোকে, এসপিসিআইকেও দেখা হয়েছিল, লিবারেশনকেও ডাকা হয়েছিল, কিন্তু 4টে সময় প্রেসমিট ছিল, এসে 1 ঘন্টা পরে 5টার সময়। তার জন্যই আমরা দেরি করে করেছিলাম। এবং বাকি আমি জানি না বিমানদা ঠিক কি বলেছেন, কেন বলেছেন, সেটা তো বিমানদাই ভালো বলতে পারবেন। আমি যেটা বলি সেটা হচ্ছে যে অবশ্যই আপনাদের অবস্থাটা ক্লিয়ার করেছেন, বলেছেন যে একটা কেন্দ্র দ্বারা প্রার্থী দিচ্ছেন, বাকি প্রার্থীগুলো কাকে ওরা মতো সেগুলো তো আমাদের সমর্থন করতে পারে, কিন্তু ক্লিয়ারটা করেছেন যে আমরা একটা। আর যেটা আমি জানি না, আমি একটা ভিডিও দেখছিলাম, যেখানে দেখলাম যে বিমানদা বলছেন যে এরা একটা দুটো আসনে লড়বে বলেছে, বাকি আসনগুলোতে বামপন্থীদের সমর্থন করবে। আমার এখানে একটা উনি কোথাও ভুল বুঝেছেন। আমরা বিধানসভায় অবশ্যই 24টা আসনে লেফট ফ্রন্টকে সমর্থন করেছিলাম, যদিও সিপিএম সে সমর্থনকে অ্যাকনলেজও করেনি, আর গোটা রাজ্য জুড়ে প্রচার করে বেরিয়েছে যে এরা লেফটের বিরুদ্ধে। আমরা 24টা আসনে বিধানসভায় সমর্থন করেছিলাম। কেন করেছিলাম? ওদের কাছে 24টা জেতা আসন ছিল, সেই জেতা আসনে আমরা ওদেরকে সমর্থন করেছিলাম। আজকে পশ্চিমবাংলা দাঁড়িয়ে আমরা কেন করছি না নির্দিষ্টভাবে কোনো পার্টিকে সমর্থন, সেটা আমি পরিষ্কার করে বলেছি। কারণ আমার সামনে একটা জোট আছে, ইন্ডিয়া জোট। দুটো জিনিস আছে, একটা বিজেপি আছে, আমরা চাই বিজেপি পরাজিত হোক গোটা দেশ জুড়ে, মোদী সরকার যেন ক্ষমতায় না ফিরে আসে। সেক্ষেত্রে পশ্চিমবাংলা তৃতীয় সব থেকে বড় রাজ্য, উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রের পরে এই তৃতীয় বড় রাজ্যে বিজেপিকে দুর্বল করা, বিজেপিকে পরাজিত করা একটা বড় আমাদের সামনে রণনৈতিক লক্ষ্য। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে জোটের মাধ্যমে এই কাজটা করতে চাইছি, সেই জোটটা এই মুহূর্তে পশ্চিমবাংলায় নির্বাচনে ঐক্যবদ্ধ নয়, আলাদা আলাদা করে লড়ছে, আমরাও আলাদা করে লড়ছি।
সেই জন্য আমরা সেই জোটের তাকে বেছে নেবে মানুষ, এটা আমরা মানুষের উপরে ছেড়ে দিয়েছি। এই জন্য এই মুহূর্তে জোটের কোনো নির্দিষ্ট কম্পোনেন্ট সম্পর্কে কোনো প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, মোস্ট ফেভার্ড নেশনের মতো মোস্ট ফেভার্ড পার্টি, আমরা এটা কোনো পার্টি সম্পর্কে করছি না। বাকি অবশ্যই বিভিন্ন পার্টির বিভিন্ন মতাদর্শ আছে, বিভিন্ন ইতিহাস আছে, বিভিন্ন ট্র্যাক রেকর্ড আছে, তো সেটা আলাদা প্রশ্ন, সেটা তো তাদের রাজনীতির প্রশ্ন। এটা তো এই মুহূর্তে একটা নির্দিষ্ট প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, এবং সেখানে ভোটের প্রশ্ন, সেখানে সিটের প্রশ্ন, এবং ভোট এবং সিটের প্রশ্নে অবশ্যই এই অবজেক্টিভ রিয়েলিটি, এটাকে আমরা ইগনোর করতে পারি না। পশ্চিমবাংলার যে অবজেক্টিভ রিয়েলিটি সেটা সকলের সামনে আছে, এবং সেই ভিত্তিতে আমরা এই নীতিটা ঠিক করেছি। একটা বিষয় মতো সেখানে ভোটের মতো কেজরিওয়ালের অ্যারেস্ট এবং তার আগে সরকারি মুখ্যমন্ত্রী কাকেও অ্যারেস্ট করে, সার্বিকভাবে বিরোধীদের মুখ্যমন্ত্রী বলুন বা যে সমস্ত পদাধিকারী, আমার মনে হয় এই অ্যারেস্টটা কিন্তু মানুষের চোখ খুলে দিয়েছে। কারণ এর আগে ভীমা কোরেগাঁও মামলাতে প্রচুর আমাদের কমরেডদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। স্ট্যান স্বামী তিনি জেলে মারা গেছেন। দিল্লি দাঙ্গার মিথ্যে মামলায় উমর খালিদকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। সিএ আন্দোলনে অ্যাক্টিভিস্টদের গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আন্দোলনের কর্মীদের, বামপন্থীদের, দলিত আন্দোলনের নেতাদের, মানবাধিকার কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছিল, ততক্ষণ পর্যন্ত হয়তো বিরাট কোনো এটা নিয়ে প্রশ্ন উঠছিল না। কিন্তু কেজরিওয়ালের গ্রেপ্তারি, হেমন্ত সোরেনের গ্রেপ্তারি, এটা দেখিয়ে দিল একবার যে যেটা মানুষ এতদিন মনে করছিল যে অঘোষিত জরুরি অবস্থা, ওটা অঘোষিত নয়, ওটা রীতিমতো ঘোষণা হয়ে গেছে। ঘোষণা দরকারও নেই, ওটা এত স্থায়ী যে ঘোষণা হলো কি হলো না তাতে কিছু যায় আসে না। তাহলে এই যে জরুরি অবস্থা নির্বাচনে এসছে, আমার মনে হয় এটা ভারতবর্ষের মানুষকে ভাবিয়েছে। আপনারা খেয়াল করে দেখবেন যে এমার্জেন্সির সময় একটা শব্দ প্রচলিত হয়েছিল, এমার্জেন্সি এক্সেসেস। যখন এক্সেস হয়, যখন অতি হয়, যখন এক্সট্রিম কিছু হতে শুরু করে, তখন ভারতবর্ষ সেই অতিকে মেনে নেয় না, সেই এক্সট্রিমকে মেনে নেয় না। এবং সেখান থেকে আমি মনে করি যে এই যে এক্সেস এবার বিরাট ভাবে হচ্ছে, যেটা সবাই দেখতে পাচ্ছে, এটা ভারতবর্ষে মেনে নেবে না। এবং সেই জন্য দিল্লিও বদলে যাবে, ঝাড়খণ্ড পাল্টে গেছে। ঝাড়খণ্ডে গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত হেমন্ত সোরেনকে মনে করা হতো উনি সাঁওতালদের নেতা। এখন গ্রেপ্তার হওয়ার পরে উনি শুধু আদিবাসী, রাঁচির এইচএসি ময়দানে র্যালি করবো, উলগুলান মহার্যালি, আমার মনে হয় সেই র্যালি থেকে ছবিটা খুব পরিষ্কার হয়ে যাবে। তো ঝাড়খণ্ড বদলে গেছে, বিহার বদলে গেছে, দিল্লি বদলে গেছে। আমি আশা করি পশ্চিমবাংলাও অবশ্যই 2019-এ থাকবে না, অনেকটা বদলে যাবে। एक और सवाल जो आ रहा है कि पीएम नरेंद्र मोदी ने हाल ही में एक कुछ ही परसों एक सभा में उन्होंने बोला कि 2024 4 जून के बाद में भ्रष्टाचार के खिलाफ जो कार्रवाई है वो और भी ज्यादा तेज हो जाएगी। उन्होंने भी एक चीज कहा था, कहीं ना कहीं ये इंडिकेशन एक तरह से राज्य सरकार के जो सुप्रीमो है उनके तरफ भी एक तरह का इशारा है। आप इस विषय पे आपकी क्या राय है? नहीं, जब जब कहते हैं कि भ्रष्टाचारियों पर ज्यादा कार्रवाई होगी, इसका मतलब है कि और ज्यादा भ्रष्टाचारी वो अपनी पार्टी में लेकर के आएंगे। वो जिनके खिलाफ कार्रवाई की बात करते हैं तो शायद वो सबसे बड़ी कार्रवाई है कि उनको दबाव दे करके अपनी पार्टी में ले आओ। तो अपनी पार्टी में लाने के लिए कोशिश कर रहे हैं, कहीं कहीं उनकी कोशिश कामयाब हो जाती है। लेकिन इस देश में ये भी साबित है, आम आदमी पार्टी ने भी साबित कर दिया, हेमंत सोरेन ने भी साबित कर दिया कि हर एक को आप खरीद नहीं सकते, हर एक को आप झुका नहीं सकते। और जहां आप खरीद नहीं सकते, जहां झुका नहीं सकते, वहां हम देख रहे हैं कि सरकार दमन का रास्ता लेती है, जेल में डालते हैं। बिहार में जैसा हम बताएं आपको कि 5 राष्ट्रीय जनता दल के विधायक को इस वक्त अभी के दौर में बीजेपी ने खरीदा है, 2 कांग्रेस के विधायकों को खरीदा है। माले के विधायकों को खरीद नहीं सकते थे, झुका नहीं सकते थे। और हमारे कॉमरेड मनोज मंजिल, जो बिहार के बहुत चर्चित एक नौजवान दलित विधायक, जो लगातार काम कर रहे थे अपने क्षेत्र के लिए और विधानसभा में, उनको फर्जी मुकदमे में फंसा करके आजीवन कारावास की सजा सुना करके उनकी विधानसभा की सदस्यता छीन ली गई है। वहां उपचुनाव भी होगा। तो अलग अलग नियम है, हथकंडे अलग अलग है। जिनको डराया नहीं जा सकता है, झुकाया नहीं जा सकता है, खरीदा नहीं जा सकता है, उनके लिए फर्जी मुकदमे है, उनके लिए जेल है। लेकिन हमें लगता है कि इस बार लोग तो हर एक हथकंडे को लोगों ने देख लिया है, लोग जवाब देंगे इस बार। দীপঙ্কর দা, একটা কোশ্চেন ছিল, যেহেতু আপনারা এখানে উপস্থিত রয়েছেন প্রেস কনফারেন্সে, আপনারা একটা রাজনৈতিক দলের নেতা, সেই জন্যই আপনাদের কাছে কোশ্চেনটা করছি। পূর্ব বর্ধমানের বাইরে আপনারা যেটা এখানে রয়েছেন, যাদের ভোট আছে, তারা কাকে ভোট দেবেন, তাকে ভোট দিতে বলবেন এবং নিজেরা ভোট দেবেন, সেইটা আপনারা জনগণের কাছে বলতে পারবেন না?
না না, আমরা তো পরিষ্কার বলেছি যে আমরা গোটা রাজ্য জুড়ে, আমি জানি না, আপনি একটু পরে এসছেন বোধহয়। আচ্ছা, তো আমি পরিষ্কার কাছে আমাদের কাছে পরিষ্কার পরিষ্কার প্রশ্নটা হচ্ছে যে পশ্চিম বাংলায় আমরা মনে করি বিজেপি গোটা দেশে যেরকম সব থেকে বড় এই মুহূর্তে প্রশ্ন, যে বিজেপিকে হারানো, এটা এই নির্বাচনের প্রধান লক্ষ্য সমস্ত গণতান্ত্রিক শক্তির কাছে, বামপন্থী অবামপন্থী সকলের কাছে সব থেকে বড় প্রশ্ন মোদী সরকার যেন তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসতে না পারে। সেটা আমাদের কাছে পশ্চিমবাংলাতে বড় প্রশ্ন। পশ্চিমবাংলা আমাদের কাছে দ্বিতীয় যে ছবিটা আছে, যেমন বিহারে এই ছবিটা আমাদের কাছে অন্যরকম, সেখানে একটা ইন্ডিয়া জোট আছে, সেই জোটে সবাই আমরা আছি, সেই জোটে যে আসন রফা হয়েছে সেটা নিয়ে সবাই খুব সন্তুষ্ট, ভালো হয়েছে, তাও আমরা মনে করি না। সমস্ত বিভিন্ন অনেক প্রশ্ন সেখানেও আছে, কিন্তু সমস্ত প্রশ্ন থাকলেও সেখানে আমরা একটা জোটের মধ্যে আছি, একটা জোট হিসেবে নির্বাচনে লড়ছি। অতএব সেখানে আমরা সর্বত্র বলবো ইন্ডিয়া জোটকে বিজয়ী বানাও, এটা আমাদের সেন্ট্রাল স্লোগান। পশ্চিমবাংলায় আমি যখনই বলবো যে ইন্ডিয়াকে বিজয়ী বানাও, আমি এখনো বলছি পশ্চিমবাংলাতে আমরা লোককে ভোট দিতে বলছি না, তা তো নয়, আমরা বলছি ইন্ডিয়া জোটকে ভোট দাও। এবার লোকে বলবে ইন্ডিয়া জোটটা কে এখানে পশ্চিমবাংলায়? তো ইন্ডিয়া জোটের কোনো একক পার্টি নেই। ইন্ডিয়া জোট মানে পশ্চিমবাংলায় তৃণমূল, ইন্ডিয়া জোট মানে পশ্চিমবাংলায় কংগ্রেস, ইন্ডিয়া জোট মানে পশ্চিমবাংলায় সিপিএম, ইন্ডিয়া জোট মানে পশ্চিমবাংলায় সিপিআই, ইন্ডিয়া জোট মানে পশ্চিমবাংলায় সিপিআইএমএল। তাহলে ইন্ডিয়া জোট, কিন্তু আমরা সবাই ইন্ডিয়া জোটে আছি। ফলে পশ্চিমবাংলার মানুষের কাছে আমাদের কাছে ব্যাপারটা নয় যে কোনো ধোঁয়াশা নেই, অ্যাবসলিউটলি কোনো ধোঁয়াশা নেই, যে পরিষ্কার আমরা বলছি জোটকে আপনি বিজেপির বিরুদ্ধে ভোট দিন। বাকি কোথায় লোকালি কাকে ভোট দিলে পরে বিজেপির হারটা সুনিশ্চিত হবে, কাকে ভোট দেওয়া উচিত, কাকে ভোট দেওয়া যায়, কাকে একদমই দেওয়া যায় না, এগুলো সমস্ত মানুষের বিবেচনার প্রশ্ন। এটা আমি রাখছি না সেখানে, সেখানে আমরা জনগণের উপর ছেড়ে দিচ্ছি। আমাদের পার্টি কর্মীরা তারা প্রচার করবেন। আমরা লড়ছি তো একটা আসনে, কিন্তু প্রচার করছি রাজ্য জুড়ে, এবং রীতিমতো সেখানে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা প্রচার করছি। সর্বশক্তি দিয়ে আমরা এই যে ম্যানিফেস্টোতে যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো, তার সাথে কিছু স্থানীয় প্রশ্ন, পশ্চিমবাংলার কিছু নির্দিষ্ট প্রশ্ন, সমস্ত প্রশ্নগুলো যেগুলো এই মুহূর্তে মানুষের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাছের প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন নিয়ে মানুষের কাছে প্রচার করছি। এবং কেন এবারের নির্বাচনটা অত্যন্ত বিশেষ নির্বাচন, কেন আমরা 2004-এর স্মৃতি বারবার ফিরে আসছে। 1977টা হয়তো বেশি অতীত হয়ে যাবে, 77-এর কথা এক্ষুনি বলে লাভ নেই। 2004 যখন ভাবা কঠিন ছিল, অটল বিহারী বাজপেয়ী সরকার, আডবাণীর সরকার, ইন্ডিয়া শাইনিং ফিল গুড সরকার, সেই সরকার পরাজিত হতে পারে, সেটা ভাবা কঠিন ছিল, কিন্তু সেই কঠিন কাজটাই ভারতবর্ষের জনগণ করে দেখিয়েছিলেন। আজকেও হয়তো এটা ভাবা কঠিন, 400 পার যারা বলছেন, কিন্তু আমি তো দেখছি লোকে 400 পারের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। 400 পার, দিল্লির র্যালিতে একজন বললেন যে 400 পার না, ওটা হচ্ছে 400 হার, এবারে 400টা আসনে বিজেপি হারবে, সেটার জন্য 400 পার বলছে। তো লোকে নিজের নিজের মতো করে ব্যাখ্যা দেবে, কিন্তু পরিষ্কার এইবারের নির্বাচনটা অত্যন্ত একটা এক্সট্রাঅর্ডিনারি নির্বাচন, ভীষণ রকমের একটা অন্য রকমের নির্বাচন। বিরাট স্টেকটা বিরাট হাই আমাদের জন্য, কারণ এই নির্বাচনে যদি তৃতীয়বার ফিরে আসে, তাহলে সেই তৃতীয়বার ফিরে আসার পরে অলরেডি ইলেকট্রাল বন্ড, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ইলেকট্রাল বন্ডটা আনকনস্টিটিউশনাল, और ওরা सुप्रीम कोर्ट के धमक দিচ্ছে। मोदी जी बोलते हैं जो लोग बॉन्ड के खिलाफ बोल रहे हैं उनको पछताना पड़ेगा। যখন সুপ্রিম কোর্ট রাম মন্দিরের পক্ষে ভার্ডিক্ট দেয়, এই জন্য ভার্ডিক্ট দেয়নি যে বাবরি মসজিদ ভাঙাটা কোনো অপরাধ ছিল না, বাবরি মসজিদ ভাঙাটা অপরাধ ছিল, এই জন্য দেয়নি যে ওখানে মসজিদের নিচে কোনো মন্দির পাওয়া গেছে, পাওয়া যায়নি। সুপ্রিম কোর্ট শুধু এই আশা করে দিয়ে দিয়েছিল যে ভারতবর্ষে আর কোথাও কোনোদিন কোনো মন্দির মসজিদ দিয়ে ঝগড়া হবে না, সমস্ত ঝগড়া শেষ করার জন্য তারা অযোধ্যা দিয়ে দিয়েছে। তখন আমি দেখলাম মোদীজি অযোধ্যায় বললেন সুপ্রিম কোর্ট নে ন্যায় কা লিহাজ রাখা হ্যায়, যে সুপ্রিম কোর্ট যদি অন্য কিছু বলতো তাহলে বোধহয় ভারতবর্ষে আর কোনো জাস্টিসের নামে সেটা ট্রাভেস্টি হয়ে যেত। তাই যদি হয় তাহলে সেই সুপ্রিম কোর্টের কনস্টিটিউশন বেঞ্চ আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেই যখন যারা বলছে এটা আনকনস্টিটিউশনাল, তখন আমি দেখছি অলরেডি শুরু হয়ে গেছে যে ইলেকট্রাল বন্ডকে কি করে ফিরিয়ে আনা যায়, নতুন আকারে কি করে ফিরিয়ে আনা যায়। তাহলে কথায় কথায় তো সুপ্রিম কোর্টকে তাচ্ছিল্য করা হচ্ছে। সুপ্রিম কোর্টের ইলেকশন কমিশন নিযুক্তি নিয়ে যেটা ছিল সেটাকে উল্টে দেওয়া হলো, দিল্লি সরকার সম্পর্কে সুপ্রিম কোর্টের বিরাট রায় ছিল, সেই রায়টাকে উল্টে দেওয়া হলো। তাহলে এই সরকার যদি ফিরে আসে, তাহলে তো সুপ্রিম কোর্ট, ভারতবর্ষের জুডিশিয়ারি, তার কোনো ইন্ডিপেন্ডেন্স থাকবে না, কিছুই আর থাকবে না। সেই জন্য এই নির্বাচনে কোনো মতেই বিজেপিকে আর ফিরিয়ে আনা নয়,
এটাই আমরা জোড়হাত করে আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সমস্ত ভোটারের কাছে, সকলের কাছে আমরা এই আবেদনটা করতে চাই যে এবারের নির্বাচন সেই ৭৭-এর মতো, সেই ২০০৪-এর মতো ভারতবর্ষে গণতন্ত্র থাকবে কিনা, সংবিধান থাকবে কিনা তার নির্বাচন। ফলে এবারের নির্বাচনটাকে অন্য কোনো প্রশ্ন নয়, অন্য কোনো ছোটখাটো ব্যাপার নয়, এই বড় প্রশ্নের উপরে বিবেচনা করেই মানুষ যেন ভোট দেন, এটা আমাদের সকলের কাছে আবেদন। মোহাম্মদ সেলিম যদি সুজন চক্রবর্তী আপনাদের ডাকে হ্যাঁ। প্রচারের জন্য, সবার জন্য, তাহলে কি আপনারা যাবেন? না, আমি তো বলে দিয়েছি এবারে যাওয়ার কোনো প্রশ্ন নেই। আমাদের পশ্চিমবাংলায় কোনো তৃণমূল ডাকলেও যাচ্ছি না, কংগ্রেস ডাকলেও যাচ্ছি না। এখানে সকলের জন্য দূর থেকে শুভেচ্ছা, সকলের জন্য শুভেচ্ছা, সকলের জন্য সবাই ভালো করে লড়ুন, ভালো করে লড়ুন, আর যেন বিজেপি যেন না যেতে এটার ব্যবস্থা করুন, গ্যারান্টি করুন। আর লাস্ট প্রশ্ন, ৩৭০ ধারা নিয়ে ইস্তাহার একটু দেখলাম, আমি খুব তাড়াতাড়ি দেখেছি। হ্যাঁ। কাশ্মীর নিয়ে না না, আমরা বলেছি, এখন ব্যাপারটা সেখানে মূল প্রশ্নটা হচ্ছে যে সেখানে এটা ফিরে আসুক, রাজ্যটা সেখানে ফিরে আসুক। আমরা ৩৭০-কে ফিরিয়ে আনার পক্ষে, বা ৩৭০টা দুর্বল ছিল, ফলে এবারে নতুন যে ধারা ওটা ৩৭০ই শুধু হবে কি আরো কিছু ভাবে কাশ্মীরের অটোনমি ব্যবস্থা করা যাবে, সেটা বিচার সাপেক্ষ, বিবেচনা সাপেক্ষ। এ প্রশ্নে আমরা কোথাও পিছু হচ্ছি না, আমাদের যে অবস্থান ছিল সেই অবস্থানে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাইকে বলা যায় আচ্ছা।